প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে কিন্তু হাজির হয়েছি। এই ক্লাসটা কী হবে, ধারাবাহিকভাবে চলতে থাকবে এবং এই ক্লাসে আমরা কি করব, ভারতের যে ভূগোল অর্থাৎ ভারতের ভূগোল টপিকটা নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে আলোচনা করব। ঠিক আছে, এবার ভারতের এটা নিয়ে আলোচনা করব প্রথমে, যেহেতু একদম প্রশাসনিক অবস্থান থেকে শুরু করে শেষ অবধি। তবে ছোট ছোট কয়েকটি পার্টে এই ভিডিওগুলো কিন্তু আমি নিয়ে আসবো। ভিডিওগুলো মূলত কী হবে বলো তো, ম্যাপের সাহায্যে, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। আর একথা অবশ্যই মানতেই হবে যে ভূগোল যদি ম্যাপ তোমার যদি ঠিকঠাক আয়ত্ত না থাকে বা যদি মুখস্থ না থাকে, তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে ভারতের ভূগোলটা বোঝাটা কিন্তু একটু জটিল হয়ে দাঁড়াবে। তো চেষ্টা করছি তোমাদেরকে কি করে ম্যাপের সাহায্যে পাই টু পাই একদম ভারতের ভূগোলটাকে বোঝানো। চলো তো ক্লাসটা শুরু করি। এটা হচ্ছে ভারতের একটা ব্ল্যাঙ্ক ম্যাপ। খুব সূক্ষ্মভাবে যদি দেখো, তাহলে প্রথমে যদি বলি সেটা হচ্ছে ভারত অ্যাকচুয়ালি কোথায় অবস্থান করে। আমাকে হয়তো পৃথিবীর ম্যাপটা নেওয়া উচিত ছিল, সেটা হয়তো আমার নেওয়া হয়নি, তো আমি বলে দিচ্ছি তোমাদেরকে। আমি যদি একটা সার্কেল ধরি এবং এই সার্কেল বরাবর যদি আমি এটাকে 4 ভাগে ভাগ করি পৃথিবীটাকে, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা 0 ডিগ্রি, এটাকে আমরা বলি কি দ্রাঘিমা রেখা। আমাদের এই ভারতবর্ষটা অ্যাকচুয়ালি অবস্থান করছে কোথায় বলো তো, ঠিক এইরকম জায়গাতে। তাহলে যদি নিরক্ষরেখার সাপেক্ষে ধরি, তাহলে ভারতবর্ষের অবস্থান কিন্তু উত্তর গোলার্ধে। আবার যদি দ্রাঘিমা রেখার যদি সাপেক্ষে ধরি, তাহলে ভারতবর্ষের অবস্থান কিন্তু পূর্ব গোলার্ধে। তাই ভারতবর্ষের অবস্থান কোথায়, সেটা হচ্ছে উত্তর পূর্ব গোলার্ধ। উত্তর এবং পূর্ব গোলার্ধ, এটা কিন্তু একটা প্রশ্ন। কিন্তু প্রশ্ন ছাড়া আমরা যেদিকে তাকাবো সেটা দেখো। ভারতবর্ষের অবস্থানটা তো জানলাম উত্তর পূর্ব, এবার ভারতবর্ষের চারিদিকটা দেখো। ঠিক এইখান থেকে শুরু করে একদম প্রপার এগুলো হচ্ছে কি ভারতবর্ষের উপকূল রেখা, এতদূর অবধি। এই যে ভারতবর্ষের যে উপকূল রেখা, এগুলোকে অনেকভাবে ভাগ করা যায়। প্লাস এইগুলো হচ্ছে কি ভারতবর্ষের স্থলভাগের রেখা। এটা ভারত মানে বাংলাদেশ পড়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের এই দিকটা পর্যন্ত হচ্ছে ভারতবর্ষের স্থলভাগের রেখা। এখন এই যে ভারতবর্ষ আমরা যেটাকে দেখলাম বা জানলাম, সেই ভারতবর্ষের অবস্থানটাকে দেখলাম। এবার আমরা দেখব ভারতবর্ষের বিস্তার কতটুকু, উত্তর দক্ষিণে বিস্তার কত, প্লাস অক্ষাংশগত দিক থেকে বিস্তার কত, দ্রাঘিমাংশ দিক থেকে বিস্তার কত, টোটাল এভরিথিং কিন্তু আমরা প্রত্যেকটা কিন্তু ক্লাসে আলোচনা করব। আমি যদি ভারতটাকে 1 নম্বরে দেখি, তাহলে কি দেখব, যে ভারত হচ্ছে বিশ্বের 7ম বৃহত্তম দেশ। অর্থাৎ ভারতের আগেও কিন্তু এরকম আরও 7টি বড় বড় কিন্তু দেশ রয়েছে, যেগুলো কি কি, রাশিয়া আছে, কানাডা আছে, আমেরিকা আছে, চীন আছে, ব্রাজিল আছে, অস্ট্রেলিয়া আছে, এবং সর্বোপরি 7 নম্বরে ভারতবর্ষ আছে। এরপরে যেমন স্পেন বা কাজাকিস্তান, কিরগিজস্তান, হ্যাঁ, আর্জেন্টিনা, এগুলো সব আরও বড় বড় দেশ, কিন্তু ভারতবর্ষের পরবর্তীকালে দেশ। প্রথমে যে রয়েছে সেটা হচ্ছে রাশিয়া। কিন্তু আমাদের দরকার হচ্ছে ভারতবর্ষের অবস্থান কত। তো ভারতের অবস্থান আমরা জেনে গেলাম, সেটা হচ্ছে 7ম বৃহত্তম দেশ। ভারতের আয়তন কত, 32,87,263 বর্গ কিলোমিটার। ভারত বিশ্বের 2য় বৃহত্তম জনবহুল দেশ চীনের পরে, এবং ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। নেক্সট,
এবার থেকে অ্যাকচুয়ালি মেন ক্লাসটা বলতে পারা যায় শুরু। সেটা হচ্ছে ভারতবর্ষের অবস্থান কোথায়। আমি প্রথমে তোমাদেরকে বলেছি ভারতবর্ষের অবস্থান কিন্তু উত্তর পূর্ব গোলার্ধে, অর্থাৎ ভারতবর্ষ উত্তর পূর্ব গোলার্ধের একটি দেশ। কেন উত্তর পূর্ব আমি আবার একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে ভারতবর্ষ ঠিক এরকম জায়গায় যদি নিরক্ষরেখা হয়, এটা যদি দ্রাঘিমাংশ হয়, তাহলে ভারতবর্ষ অবস্থান করছে ঠিক এরকম জায়গায়। এবার তোমরা বিচার করো নিরক্ষরেখার সাপেক্ষে এটা কি, পুরো এই দিকটাকে আমরা কি বলি সাউথ, আর এই দিকটা কি আমাদের নর্থ, আবার এই দিকটা কি ওয়েস্ট, এই দিকটা হচ্ছে কিন্তু ইস্ট। সুতরাং ভারতবর্ষ অবস্থান এই জায়গাটাতে নর্থ ইস্ট। ওকে, চলো নেক্সট। দক্ষিণের 6°45' উত্তর ইন্দিরা পয়েন্ট থেকে উত্তরে 37°6' উত্তর ইন্দিরা কল। এবার তোমরা বলবে স্যার দুটোতেই উত্তর কেন, এটা দক্ষিণের জায়গা, কিন্তু এই যে বললাম ভারতবর্ষ অ্যাকচুয়ালি অবস্থান করছে কোথায়, নিরক্ষরেখার উপরে, তাই ভারতবর্ষের দক্ষিণ দিকটা তো উত্তর গোলার্ধে আছে না, সেই কারণের জন্য কিন্তু এর দক্ষিণ দিকটাকেও আমরা কি বলবো উত্তর, এবং উত্তর দিকটাকে আমরা কী বলবো উত্তর, মানে নিরক্ষরেখার সাপেক্ষে যেহেতু অবস্থান করছে তাই তার নিরক্ষীয় মান সবসময় কেমন হবে এইভাবে কিন্তু আসবে, যেটা বলা অক্ষরেখা। তো ভারতবর্ষ দক্ষিণের 6.45 উত্তর ইন্দিরা পয়েন্ট থেকে উত্তরে ইন্দিরা কল। ইন্দিরা পয়েন্ট কোথায় রয়েছে, সেটা হচ্ছে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এবং স্পেশালি বলতে গেলে যে নিকোবর দ্বীপপুঞ্জের বৃহৎ নিকোবর, নিকোবর দ্বীপপুঞ্জের আবার বৃহৎ নিকোবরে এটা কিন্তু অবস্থান। আমি তোমাদেরকে সব ছবির মাধ্যমে কিন্তু আমি দেখাবো, জাস্ট একটু শুনে রাখো। পশ্চিমে 68.7 পূর্ব গুহারমতি থেকে পূর্বের 97.25 পূর্ব। এটা কেন পূর্ব, এবার নিশ্চয়ই আর কোনো ডাউট থাকবে না, কারণ দুটোই পূর্ব দিকে, ভারতবর্ষ যেহেতু পূর্ব গোলার্ধে অবস্থান করছে তাই এটা কী হয়ে যাবে, দুটোই কিন্তু পূর্ব হবে। এই দ্রাঘিমা রেখার মাঝে কিন্তু ভারতবর্ষের অবস্থান। চল এই যে বলেছিলাম ছবি নিয়ে আসবো, দেখো ভারতবর্ষের এই যে দক্ষিণের একদম এলাকাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কি ইন্দিরা পয়েন্ট, একদম মূল ভূখণ্ডের কোথায় রয়েছে, বৃহৎ নিকোবরে। আবার এই যে জায়গাটা তোমরা দেখতে পাবে এটা হচ্ছে কি ইন্দিরা কল। ভারতবর্ষের মূল ভূখণ্ডে, এটা লেখা হয়নি তোমাদেরকে বলে দিচ্ছি, ভারতবর্ষের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, এটা কিন্তু মূল ভূখণ্ড থেকে কিন্তু একটু সরে, কোনটা ইন্দিরা পয়েন্টটা, কিন্তু মূল ভূখণ্ডের দক্ষিণতম পয়েন্টের নাম কি কন্যাকুমারিকা। পশ্চিমে কী রয়েছে গুহারমতি, এবং পূর্বে কী রয়েছে কিবিথু। এটা কোথায় রয়েছে, অরুণাচল প্রদেশে, গুজরাটে, এটা অরুণাচল প্রদেশে, এটা কাশ্মীরে, এটা তামিলনাড়ুতে, এবং এটা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ভারতবর্ষের উত্তর আর দক্ষিণের বিস্তার তাহলে কতটুকু হচ্ছে বলো তো, যদি মূল ভূখণ্ড ধরি তাহলে এটা কিন্তু 8°, আর এটা 37°। তার মানে ভারতবর্ষের উত্তর এবং দক্ষিণের বিস্তার প্রায় 29°। আবার এদিকে হচ্ছে কত 68, এদিকে 97, তার মানে এদিকেরও বিস্তার কতটুকু 29°। কিন্তু ভারতের উত্তর এবং দক্ষিণের যে বিস্তার সেটা কিন্তু 3214 কিলোমিটার, আর ভারতের পূর্ব পশ্চিমের বিস্তার 2933 কিলোমিটার। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? চলো দেখো এখানে একটু দেখতে পাবে পশ্চিমতম স্থান গুহারমতি, উত্তরতম পূর্বতম কিবিথু, ইন্দিরা কল, ইন্দিরা পয়েন্ট, কন্যাকুমারিকা অন্তরীপ, এবং ভারতের দৈর্ঘ্য মানে উত্তর দক্ষিণে যেটা 3214 কিলোমিটার, এবং প্রস্থ 2933 কিলোমিটার, এবং ভারতবর্ষের আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার। তো এই ছিল মোটামুটি আমাদের ভারতবর্ষের একটা স্ট্রাকচার, যেটা উত্তর পূর্ব গোলার্ধে বাস করে, এবং ভারতবর্ষের 4টে দিকে 4টে সীমানা,
দক্ষিণে কতটুকু থেকে কতটুকু এবং উত্তরে কতটুকু থেকে কতটুকু, আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। আশা করছি হয়তো এটুকু তোমরা বুঝতে পেরেছো। এবার পরের পয়েন্টে যাব আমরা। ভারতের মাঝখান দিয়ে কর্কটক্রান্তি রেখা, এটা 23.5 ডিগ্রি, আমি লেখাটা ঠিক নিয়ে আসতে পারিনি। এটা কি হয়ে যাবে 23.5 ডিগ্রি। তোমরা জানো যেটা রেখাটা দেখতে এরকম হয়। এটা 8টি রাজ্যের উপর দিয়ে চলে গেছে। 8টি রাজ্যে, যেমন এই ছবিটা যদি দেখো, আচ্ছা এখানে দেওয়া নেই, এটা অন্য কোথাও তোমাদেরকে দেখাতে হবে। এটা 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। কোন কোন 8টি রাজ্য? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম। এই 8টি রাজ্যের উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা কিন্তু চলে গেছে। এই যে কর্কটক্রান্তি রেখা, এটা কিন্তু ভারতবর্ষের মানুষের মধ্যে, মানে জনমানসে কিন্তু একটা প্রবল কিন্তু প্রভাব বিস্তার করে। কিভাবে? একবার দেখো, কর্কটক্রান্তি রেখার নিচের যে অংশটা, সেটা কিন্তু সর্বদাই কিন্তু একটু উষ্ণমণ্ডলের, মানে কর্কটক্রান্তি রেখা থেকে নিরক্ষীয়। আমি যদি ছবিটা একটু আঁকাই, দেখো এটা নিরক্ষ রেখা যদি ধরি, আর এইখানে ভারতবর্ষ যদি অবস্থান করে, এইখানে একটা রেখা গেছে, তার নাম কি 23.5 ডিগ্রি। তোমরা জানো এখানেও আছে রয়েছে 23, ছবিটা যাই হোক না কেন, এটার নাম কি কর্কট, আর এটার নাম কি মকর। এবার ভারতবর্ষের ঠিক মাঝখান দিয়ে কিন্তু এই রেখাটা কিন্তু চলে গেছে। এবার এই যে দক্ষিণ গোলার্ধের যে অংশটা বা পোর্শনটা, সেটা কিন্তু সর্বদাই কিন্তু একটা উষ্ণমণ্ডলের অন্তর্গত। যে কারণের জন্য আমরা দেখেছি উষ্ণমণ্ডলে যে সমস্ত লোক বা যারা বাস করে, তাদের কি হবে, পোশাক আশাক আলাদা হবে, খাবার দাবার আলাদা হবে, জীবনযাত্রা কিন্তু আলাদা হবে। যেমন এরা ভাত খেতে বেশি ভালোবাসে, যেহেতু চালটা বেশি হয়। এরা হালকা পাতলা জামা কাপড় পরে, এদের গায়ের বর্ণ একটু হয়তো বুঝতে পারছো প্রচণ্ড রোদ গরমে থাকলে কেমন হবে। আর উত্তর দিকটা যদি আমরা দেখি, তাহলে কি দেখতে পাবো, এখানে গম বেশি হয়। তাই উত্তর গোলার্ধে মানুষের প্রধান খাদ্য কী হয়ে যাবে, রুটি। এদের পোশাক আশাকও কেমন হবে, সবসময় একটু শীত প্রধান এলাকা, তাদেরকে সেরকমভাবে পড়তে হবে। তো এইভাবে কিন্তু কর্কটক্রান্তি রেখা ভারতীয়দের জীবনে একটা প্রবল কিন্তু প্রভাব বিস্তার কিন্তু করেছে। ঠিক, এবার দেখো পরবর্তী কি বলছে, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব এই দ্রাঘিমা রেখাটাকে প্রমাণ দ্রাঘিমা রেখা হিসাবে ধরা হয়, এবং যা ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছেন। এটা বুঝতে পারলেন না? দেখো আমি একটু ছবি এঁকে নিই। ভারতবর্ষের তোমরা এই দিকটা কত ডিগ্রি পেলে, পশ্চিম দিকটা 68, এই দিকটা 97। আচ্ছা এই যে 68 আর যে 97, এর মাঝে কত, 29 যদি ধরি, তাহলে 29 মানে কত ডিগ্রি? এদের দুজনের যদি মাঝ বরাবর আমাকে নিয়ে আসতে হয়, তাহলে কত হবে, সেটা 14.5 ডিগ্রি। এবার তুমি 68-র সঙ্গে 14.5 ডিগ্রি যোগ করো, বা 97 থেকে 14.5 ডিগ্রি মাইনাস করো, কত আসবে, 82 ডিগ্রি 30 মিনিট। আচ্ছা এটা কেন করা হয়েছে প্রমাণ হিসাবে, এর একটা কিন্তু কারণ রয়েছে। এটা আজকের ক্লাসে নয়, অন্য কোনো একদিন যদি তোমাদের কোনো ডাউট থাকে, তাহলে কিন্তু আমি এটা করাবো যে প্রমাণ দ্রাঘিমা রেখা ধরা কারণ কি। হ্যাঁ, এটা তো বুঝতে পারছি যে যদি ভাগ করি তাহলে আমরা হয়তো 82.5 পাবো, কিন্তু 82.5টাই কেন, মানে কিসের জন্য এটা ধরার দরকার আছে? আমাদের কি সত্যি কোনো দরকার আছে? এটা দরকার অবশ্যই আছে, সেটা অন্য একদিন আলোচনা করব। সীমানা, সীমানা যদি বলি মানে ভারতবর্ষের কোন দিকে কে রয়েছে। আমরা জানি ভারতবর্ষের যদি ম্যাপটাকে আমরা দেখি, তাহলে কি দেখতে পাবো, পশ্চিম দিকে কে রয়েছে, পাকিস্তান। উত্তর দিকে কে রয়েছে, চীন, নেপাল, ভুটান, আর আফগানিস্তানের ছোট্ট একটা অংশ, তাই আফগানিস্তানও হবে। পূর্বে কে আছে, বাংলাদেশ আর মিয়ানমার, আর দক্ষিণে শ্রীলঙ্কা এবং মালদ্বীপস।
তো এগুলো তোমরা কিন্তু জানো। তার মধ্যে চীন হচ্ছে ভারতবর্ষের প্রতিবেশী দেশগুলির মধ্যে সবথেকে বেশি বা বৃহত্তম, এবং লাক্ষাদ্বীপ সবথেকে ছোট, লাক্ষাদ্বীপ নয়, মালদ্বীপ, যেটা সবচেয়ে ছোট এবং ক্ষুদ্রতম। ওটা আর এক জায়গায় লেখা ছিল না, সেটা এখানে লিখে নিয়ে এসেছি, আমার তো খেয়াল ছিল না, দেখে না। ভারতের উত্তর দক্ষিণে বিস্তার 3214 কিলোমিটার, পূর্ব পশ্চিমে বিস্তার 2933 কিলোমিটার। ভারতের স্থল সীমার মোট দৈর্ঘ্য হচ্ছে 15,200 কিমি, আর জলভাগের সীমার মোট দৈর্ঘ্য হচ্ছে 6,100 কিলোমিটার। এটা স্যার কি একটু যদি বুঝিয়ে দেন অবশ্যই দেবো। এবং দ্বীপপুঞ্জ সহ ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য হচ্ছে 7,517 কিলোমিটার বা 16 পয়েন্ট সামথিং বলে, 17 কিলোমিটার। যেমন কি স্থলভাগ আর জলভাগ মানে কি, আমি প্রথমে যদি একবার দেখেছিলাম আর একবার বলে দিচ্ছি। এইখান থেকে শুরু করে এই যে টোটাল পোর্শনটা যেটা আমরা পাবো, এটা হচ্ছে আমাদের জলভাগ। আর এইখান থেকে শুরু করে তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে কি আমাদের স্থলভাগ। এবার এইখান থেকে শুরু করে এই যে জায়গাটা, এটার বিস্তার মানে এইখান থেকে শুরু করে এটার বিস্তার হচ্ছে কত, 6,100 কিলোমিটার। আর সামান্য অংশটা কোথায় রয়েছে, এখানে দেখবে তোমরা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু রয়েছে, এটাও তো ভারতের অংশ, সেই জন্য এটা ধরে। আর এদিকে কে রয়েছে, লাক্ষাদ্বীপ, এটাকে ধরে। আর এটার এই যেটা, এইটা হচ্ছে কিন্তু স্থলভাগ, এটার দৈর্ঘ্য কত, 15,200 কিলোমিটার। ক্লিয়ার? আচ্ছা, আর প্রতিবেশী যে দেশগুলি সেগুলো দেখে নাও। পশ্চিম দিক পাকিস্তান, উত্তরে দেখো আফগানিস্তানের এই যে পোর্শনটা এইটুকু কিন্তু রয়েছে, দেখো দাগটা দেখলে আমরা দেখতে পাবে, এটা নাম হচ্ছে আফগানিস্তান। উত্তরে চীন, উত্তরে এখানে কি রয়েছে তোমরা জানো, নেপাল। আর এখানে ছোট্ট করে একটা দেশ রয়েছে, তার নাম কি, ভুটান। এইটা হচ্ছে পূর্ব দিক, বাংলাদেশ এবং মায়ানমার। দক্ষিণে যে দেশগুলি থাকার কথা সেটা নেই, একটা হচ্ছে মালদ্বীপ আর একটা হচ্ছে শ্রীলঙ্কা। এই হচ্ছে টোটাল বা মোট 9টি প্রতিবেশী দেশ। এর মধ্যে চীন বৃহত্তম এবং মালদ্বীপ হচ্ছে ক্ষুদ্রতম। নেক্সট, সীমারেখা। সীমারেখা মানে কি, প্রত্যেকটা দেশের সঙ্গে একটা বর্ডার শেয়ার করে, সেই বর্ডার বা সীমারেখার একটা নাম কিন্তু রয়েছে, এবং কতটুকু করে সেই বর্ডারটা শেয়ার করে, এটা কিন্তু আমাদেরকে একটু জানতে হবে। পরীক্ষার পারপাসে যদি আমি দেখি, তাহলে কিলোমিটার কতটুকু রয়েছে না রয়েছে সেটা কিন্তু কখনো জানতে চাওয়া হয় না। যেটা জানতে চাওয়া হয় সেটা হচ্ছে এই দেশগুলির সঙ্গে যে দেশটার আমাদের রয়েছে, ভারতবর্ষের সঙ্গে চীনের তার নামটা কি, ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের তার নাম কি, ভারতবর্ষের সঙ্গে আফগানিস্তানের তার নাম কি। ক্লাস 10 লেভেলে যদি ধরি তাহলে এই তিনটাই কিন্তু মেনলি আসে। আর একটা রয়েছে, সেটা কোন দেশের সঙ্গে ভারতবর্ষের সবচেয়ে বেশি সীমানা শেয়ার করে। প্রথমে কি রয়েছে, ভারত ও বাংলাদেশ, এটার নাম কি পূর্বাচল, 4,096 কিলোমিটার। আচ্ছা, এই যে ভারত ও বাংলাদেশ, এর সঙ্গে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু বর্ডার কিন্তু শেয়ার করে। মাথায় রাখবে, বারবার করে বলছি, এটা কিন্তু স্টার মার্ক করে রাখার মতো একটা কোশ্চেন। কোন দেশের সঙ্গে ভারতবর্ষ সবচেয়ে বেশি বর্ডার বা সীমানা শেয়ার করে, সেটা হচ্ছে বাংলাদেশ। ক্লিয়ার? নেক্সট, ভারত ও চীন, চীনের মধ্যে যেটা রয়েছে সেটা নাকি ম্যাকমোহন লাইন। ঠিক আছে, কিলোমিটারটা নট ম্যান্ডেটরি, তোমরা চাইলে দেখে নিতে পারো, যেহেতু লেখা রয়েছে স্ক্রিনে, দেখে নেবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট, ভারত ও পাকিস্তান, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। ভারত ও চীন তোমরা জানো ম্যাকমোহন লাইন, এবং ভারত ও পাকিস্তান র্যাডক্লিফ লাইন। ভারত ও নেপাল কতটুকু সীমানা রয়েছে শুধুমাত্র সেটাই দেওয়া আছে, বাট এগুলো নট ম্যান্ডেটরি। ভারত ও মিয়ানমার রয়েছে, ভারত ও ভুটান, ভারত ও আফগানিস্তান। আর একটা লাইন, সেটা হচ্ছে ডুরান্ড লাইন। কত কিলোমিটার রয়েছে, 106 কিলোমিটার। এটা একটু ইম্পর্টেন্ট বলতে পারো। ওকে, নেক্সট, এই দুটো আর একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল এবং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোল এবং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কি, সেটা হচ্ছে
ভারতের যে কাশ্মীর রাজ্য রয়েছে সেই কাশ্মীর রাজ্যের কিছুটা অংশ চীন দখল করে রয়েছে এবং কিছুটা অংশ পাকিস্তান দখল করে আছে। পাকিস্তান যেটাকে দখল করে আছে সেটাকে বলা হচ্ছে লাইন অফ কন্ট্রোল, মানে দখল করে আছে এবং তার সঙ্গে আমাদের দেশে যে সীমানাটা রয়েছে সেটাকে বলা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। আর চীন যেটাকে দখল করে রয়েছে সেটার সঙ্গে আমাদের দেশে যে সীমাটা রয়েছে তাকে বলা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এই দুটো হচ্ছে সীমারেখা। তো মাথায় রাখবে, অ্যাকচুয়াল কন্ট্রোল চীন এবং লাইন অফ কন্ট্রোল পাকিস্তান। এই যে এলওসি, একটা সিনেমাও কিন্তু রয়েছে এলওসি, এই এলওসিটা কিন্তু সাধারণত এটাকে কেন্দ্র করে কিন্তু ঘটনাটা বা বইটা কিন্তু নির্মিত হয়েছে। এলওসি, লাইন অফ কন্ট্রোল। বারবার করে বলছি, লাইনগুলো কিন্তু মাথায় রাখবে। ক্লিয়ার? চলো, এখানে আমরা ছবিটা নিয়ে এসে তোমরা একটু দেখবে। চলো, ছবিটা যেগুলো রয়েছে এগুলো আমি অ্যাকচুয়ালি এগুলোর কেন নিয়ে এসেছি বলো তো, যাদের পিডিএফটা যারা দেখবে না তারা কিন্তু পরবর্তীকালে তাদের একটু ঝালিয়ে নিতে সুবিধা হবে। বাদবাকি যে কনসেপ্ট বা যে ধারণাগুলো সেগুলো কিন্তু আমি বলেই দিচ্ছি, এগুলো জাস্ট দেখার জন্য একবার করে নিয়ে আসা। যেমন ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশকে চীন, ক্ষুদ্রতম, হয়তো এখানে এই তো লেখা হচ্ছে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হচ্ছে, এটা কেন্দ্রশাসিত যদিও, সেটা হচ্ছে মালদ্বীপস। চলো, এগুলো আমি নিয়ে আসছি পরের ক্লাসে, তোমরা দেখবে একটু। ভারতবর্ষের বৃহত্তম রাজ্য কোনটি? ভারতবর্ষের বৃহত্তম রাজ্য কোনটি? এ দেখো, দেখে নাও, বৃহত্তম রাজ্য রাজস্থান। এখানে গোয়া ক্ষুদ্রতম রাজ্য। তো এই ম্যাপটা কিন্তু তোমরা চাইলে দেখতে পারো, বাট আমি ম্যাপটা করাচ্ছি না, আমি তোমাদেরকে জাস্ট ক্লাসে নিয়ে চলে যাচ্ছি। সেটা হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম রাজ্য কি? রাজস্থান। এবং ক্ষুদ্রতম রাজ্য গোয়া। বৃহত্তম জেলাটার নাম কি? কচ্ছ, যেটা গুজরাটে অবস্থিত। এবং ক্ষুদ্রতম জেলা হচ্ছে মাহে, যেটা কেরালায় অবস্থিত। আমি এই ছবিগুলো আবার একবার দেখাবো তোমাদেরকে। বেশি জনসংখ্যা দেখা যায় কোন রাজ্যে? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। অল্প জনসংখ্যা বা কম জনসংখ্যা দেখা যায় সিকিমে। বেশি জনঘনত্ব বিহার 1104 জন, কম জনঘনত্ব অরুণাচল প্রদেশ 17 জন। এবং এই যে জায়গাটা রয়েছে না, মিনিমাম টু ম্যাক্সিমাম ছেলেমেয়ে কিন্তু এই জায়গাটা গণ্ডগোল করে। আমি তোমাদেরকে বলছি, তোমরা যারা দেখছো ক্লাসটা তারা দেখবে কোনো এক সময় হয়তো এটা গণ্ডগোল হয়ে গেছে। বেশি জনসংখ্যা আর বেশি জনঘনত্ব, কম জনসংখ্যা আর কম জনঘনত্ব এক কিন্তু নয়। জনসংখ্যা কথার অর্থ হচ্ছে সেই জায়গাটায়, সেই রাজ্যটায় কতজন লোক বাস করে, এটাকে আমরা বলি জনসংখ্যা। আর জনঘনত্ব কাকে বলা হয়? কোনো একটা এলাকাতে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে কতজন করে লোক বসবাস করছে সেটাকে আমরা কি বলবো? জনঘনত্ব। স্যার এটা আর একটু ডিপলি করালে, হ্যাঁ, ভারতবর্ষে যখন জনসংখ্যার ক্লাসটা নিয়ে আসবো তখন হয়তো ডিপলি করাবো, তবু তোমরা একবার দেখে নাও কি বলছি। ধরো কোনো একটা দেশ আছে, সেটার আয়তন 10 কিলোমিটার, এখানে বাস করে 50 জন। আর কোনো একটা এলাকা আছে 20 কিলোমিটার, এখানে হয়তো বাস করে 80 জন, 40 না 80। এবার বলো তো, লোক বেশি বাস করে কোথায়? তোমার বলবো এই জায়গাটা লোক বেশি বাস করে। আবার বলছি লোক, তার মানে কি? এই যে লোক বেশি বাস করছে। কিন্তু যদি বলি যে জনঘনত্ব কোথায় বেশি, দেখো এখানে কিন্তু 20-তে 80 মানে 4 জন করে, আর এখানে 10-এ 50 মানে 5 জন করে। এইটাকে আমরা কি বলবো? ঘনত্ব। কত কিলোমিটারে কতজন বাস করছে আর সেই এলাকায় মোটে কতজন বাস করছে। ক্লিয়ার? এটা কিন্তু একটু বারবার করে বলছি, এটা কিন্তু একটু দেখবেই। এবার চলে আসি আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে ভারতবর্ষ যখন ভাগ করা হয়েছিল তখন কিন্তু ছোটোখাটো কম বেশি কিন্তু 601টি কিন্তু দেশীয় রাজ্য ছিল, ছোট বড় সব মিলিয়ে
601খানা দেশীয় রাজ্য ছিল। এবার এতগুলো রাজ্য তো ভারতবর্ষে থাকতে পারে না, কারণ যেহেতু ভারতবর্ষে পুনর্গঠন করা হচ্ছে, থাকতে পারে না। সেই জন্য কী করা হয়েছিল, প্রাথমিক পর্বে ভারতবর্ষে যে সমস্ত রাজ্যগুলি ছিল তাদেরকে কোনো না কোনোভাবে সংযুক্ত করা হয়েছিল, কাউকে আশেপাশের সঙ্গে জুড়ে দিয়ে, মানে যে যে রাজ্যের রয়েছে আশেপাশে সেই সমস্ত রাজ্যের সঙ্গে এই সমস্ত অঞ্চলগুলোকে জুড়ে দেওয়া হয়েছিল। কিন্তু কিছুটা পরেই হঠাৎ করে একটা সমস্যা দেখা যায়। সমস্যাটা কি? সেটা হচ্ছে এই যে রাজ্যগুলোকে প্রাথমিক পর্বে জুড়ে তো দেওয়া হলো, কিন্তু জুড়ে দেওয়ার সময় কিন্তু একটা জিনিস তারা কেউ কখনো খেয়াল করেনি বা বিচার করেনি, যে জিনিসটাকে নিয়ে সেই জিনিসটার জন্যই কিন্তু পরবর্তীকালে অশান্তি হতে লাগলো, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে লাগলো। যেমন ধরো আমি তোমাকে যদি বলি, এই ধরো একটা এলাকা, এবং এই এলাকাটা ধরো এইটুকু এখানে রয়েছে, এটাকে হয়তো এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, পরবর্তীকালে এটা এলাকা। এবার এখানকার সমস্ত লোক হয়তো বাংলায় হয়তো কথা বলে, তারা দুর্গাপুজো করে, তাদের বাংলায় কথা বলে, তাদের ট্র্যাডিশন আলাদা, তাদের আভিজাত্য আলাদা, সমস্ত কিছু কিন্তু তাদের আলাদা। এবার এই যে এলাকার লোকগুলো বাস করে তারা হয়তো ধরে নাও তুমি হিন্দিতে কথা বলে বা হয়তো ভোজপুরিতে কথা বলে, তারা হয়তো ছট পূজাকে হয়তো বেশি প্রায়োরিটি দেয়, তাদের কালচার হয়তো আলাদা। যে কারণের জন্য কি হয়ে গেল, পরবর্তীকালে কিন্তু এই নিয়ে কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি হয়ে গেল। সেই জন্য এই অশান্তির বাতাবরণ যাতে না সৃষ্টি হয়, তখন সিদ্ধান্ত নেওয়া হলো কি, যে ভারতবর্ষের এই সমস্ত রাজ্যগুলিকে তাহলে কীভাবে নিয়ন্ত্রণ করা হবে। তো অনেকগুলো কমিটি তৈরি করা হয়েছিল, এই ক্লাসগুলো কিন্তু আমি পরবর্তীকালে নিয়েও আসবো তোমাদের জন্য। তো অনেক কমিটি তৈরি করা হয়েছিল, এবং সমস্ত কমিটির রায় গিয়ে শেষে যেটা দাঁড়ালো সেটা কি, যে পোশাক আশাক কালচার যাই হোক না কেন, মানুষের ভাষাটাই মেন। সে যদি তার মাতৃভাষায় যদি কথা বলতে না পারে, যদি কমিউনিকেট না করতে পারে, তাহলে সেটা সবচেয়ে বেশি বিশৃঙ্খলা হয়ে যাবে। ধরো আমাদের পশ্চিমবঙ্গে যদি 100টা লোকের মধ্যে হয়তো বললাম যে 10 জন হয়তো হিন্দিতে কথা বলে, 90 জন তো বাংলায় কথা বলে। এবার চিন্তা করো, সেই 10টা লোকেরও মাতৃভাষা কী হবে, কিন্তু বাংলা। কেন? কারণ আমরা যেহেতু বাংলায় কথা বলছি, তাহলে তারা তো অসুবিধায় পড়ে যাবে। যে কোনো পরীক্ষা দিতে গেলে, যে কোনো কথা বলতে গেলে, কমিউনিকেট করতে গেলে তাদের কিন্তু বাংলাতে বলতে হবে, যেটা কিন্তু পসিবল না। কিন্তু কালচার, যদি একই রাজ্যে বাস করছি, একটু উপরে কি নিচে, কালচার মোটামুটি একই থাক বা না থাক, কোনো অসুবিধা নেই। পোশাক আশাক ম্যাটারই করে না, কিন্তু ভাষাটা ম্যাটার করে। এই জন্য রাজ্যগুলোকে তখন কি ঠিক করা হলো, যে ভাষার ভিত্তিতে নতুন করে কিন্তু পুনর্গঠন করা হবে। এই জন্য ভারতের রাজ্য গঠনের মূল ভিত্তি কী ছিল? ভাষা। আই হোপ তোমরা হয়তো এটা বুঝতে পেরেছ। ওকে। এবং প্রথম যে ভাষাভিত্তিক রাজ্য সেটার নাম কি ছিল? অন্ধ্রপ্রদেশ। 1956 সালের 1 নভেম্বর এটা তৈরি করা হয়েছিল, রাজ্য পুনর্গঠন আইন। আর রাজ্য পুনর্গঠন কমিশন যেটা তৈরি করা হয়েছিল, বা রাজ্য পুনর্গঠন একটা কমিশন মানে প্রথমবারকার জন্য বসানো হয়েছিল, সেটা হয়ে যাচ্ছে 1953 সালে। মাথায় রাখবে 1953। এই রাজ্যটার নাম কি ছিল? অন্ধ্রপ্রদেশ। এই অন্ধ্রপ্রদেশকে ভেঙে কিন্তু পরবর্তীকালে আবারও কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হয়, সেটা কি? তেলেঙ্গানা কিন্তু সৃষ্টি হয়েছিল। আর এই অন্ধ্রপ্রদেশ কোথায় ছিল? প্রথম হায়দ্রাবাদে। তো হায়দ্রাবাদ রাজ্যটিকে ভেঙে অন্ধ্রপ্রদেশ, এবং অন্ধ্রপ্রদেশকে ভেঙে পরবর্তীকালে তেলেঙ্গানা রাজ্যের কিন্তু সৃষ্টি হয়। ওকে। তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্য, যেটা 2014 সালের 2রা জুন তৈরি হয়েছিল। কোন রাজ্যগুলো কবে তৈরি হয়েছিল, কোন কেন্দ্রশাসিত অঞ্চল কবে তৈরি হয়েছিল, কোন রাজ্যটা কবে ভারতে যোগদান করে, কোন কেন্দ্রশাসিত অঞ্চলটাকে রাজ্যের মর্যাদা নিয়ে আসা হয়, বা কোন রাজ্যটাকে কেন্দ্রশাসিত অঞ্চলে মর্যাদা দেওয়া হয়েছিল, সেগুলো নিয়ে আমরা একটা বিশাল একটা বা বিস্তারিত একটা ক্লাস কিন্তু আমি নেক্সট দিন কিন্তু আমি নিয়ে আসবো। যেমন গোয়া কবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল, সিকিম কবে অন্তর্ভুক্ত হয়েছিল। ওকে, এই সমস্ত ক্লাসগুলো কিন্তু আমি সামনের দিন নিয়ে আসবো। হায়দ্রাবাদ হলো অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার রাজধানী। হায়দ্রাবাদ যে শহরটা ছিল সেটা কিন্তু মূলত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী ছিল। পরবর্তীকালে এই অন্ধ্রপ্রদেশকে ভেঙে আবার তেলেঙ্গানা রাজ্যেরও সৃষ্টি হয়। কিন্তু রাজ্য সৃষ্টি হওয়া মানে তো একটা রাজধানী তো তৈরি করা যাবে না।
তাই এখনো পর্যন্ত কি হয়েছে না, এই হায়দ্রাবাদ রাজ্যটি কিন্তু তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ দুটো রাজ্যের রাজধানী হিসাবে কিন্তু কাজ করে থাকে। পরবর্তীকালে এই তেলেঙ্গানা রাজ্যের অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী এখন কি ঠিক করা হয়েছে, সেটা হচ্ছে অমরাবতী, যেটা তুঙ্গভদ্রা নদীর তীরে কিন্তু অমরাবতী মনে হয় অমরাবতী নদীর তীরে হবে, হ্যাঁ আমার তো খেয়াল নেই। আচ্ছা, বর্তমানে ভারতের কিন্তু 28টি রাজ্য ও 9টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। ঠিক আছে, 28টি রাজ্যের নাম কি কি? 28টা রাজ্যের নাম তো এত বিস্তারিত তো বলাই যাবে না, প্রচুর আছে, তোমরা দেখে নেবে। যেমন গুজরাট, রাজস্থান, তারপরে বিহার, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, তারপরে হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, অসম, সিকিম, নাগাল্যান্ড, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, প্রচুর রাজ্যগুলো রয়েছে, তোমরা জানো মোটামুটি, সেগুলো একটু দেখে নেবে। আর 9টি কেন্দ্রশাসিত অঞ্চল কী কী? আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, পুদুচেরি, দমনদিউ, 4টে, আমাদের কাশ্মীর আর লে তো হ্যাঁ লে, লাদাখ যেটা এখন বলা হয়, লে লাদাখ নামে দুটো ভাগ করা হয়েছে, দিল্লি, এইগুলো হচ্ছে কিন্তু আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল। এর মধ্যে সবচেয়ে বেশি যে জনঘনত্বপূর্ণ যে জায়গাটা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে যদি আমি ধরি, সেটা কিন্তু দিল্লি। ওকে, আচ্ছা, জম্মু কাশ্মীর হলো বৃহত্তম ও লাক্ষাদ্বীপ হলো ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চল, হ্যাঁ চণ্ডীগড় নামটা বাদ গিয়েছিলাম, মনে পড়ছিল না। চণ্ডীগড় একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল যেটি একই সাথে দুটি রাজ্যেরও রাজধানী। সে তো নিজে তো কেন্দ্রশাসিত অঞ্চল, আবার দুটি রাজ্যের রাজধানী, সেটা কি পাঞ্জাব ও হরিয়ানা। আমি একটু আগে যখন আচ্ছা, অমরাবতী হলো অন্ধ্রপ্রদেশের প্রস্তাবিত নতুন রাজধানী। অমরাবতী কিন্তু অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হতে চলেছে। তো এই ছিল মোটামুটি আজকের এটুকু একটা ক্লাস। এখানে আরও দু একটা পয়েন্ট আমি তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যেহেতু জনসংখ্যার কথাটা এসেইছে, তাই ভারতবর্ষের জনঘনত্ব কিন্তু 382 জন প্রতি বর্গ কিলোমিটার। আর দুটো ইনফরমেশন, সেটা কি, ভারতবর্ষের সবচেয়ে শিক্ষিত যে রাজ্যটা, সেটা নাম কি, কেরালা, সবচেয়ে শিক্ষিত। সবচেয়ে শিক্ষিত যে কেরালা, আর সবচেয়ে কম শিক্ষিত সেটা কিন্তু বিহার। ব্যাস, এই দুটো ইনফরমেশন আমার দেওয়া হয়নি। ওকে, আচ্ছা, আর যদি বলা হয় যে সেকেন্ড লার্জেস্ট পপুলেশনের যে জনঘনত্ব সেটা কোথায় রয়েছে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে 1029 জন। ঠিক আছে, তো মোটামুটি আজকের মতো এটুকুই থাক ক্লাসটা। পরের দিন হয়তো আবার একটা নেক্সট ক্লাস নিয়ে আসবো, সেদিন কিন্তু ওই যেটা বললাম সেটা করাবো। এছাড়াও ভারতবর্ষের যে টোটাল ভূপ্রকৃতি, সেটাকে কিন্তু 6টি ভাগে ভাগ করা হয়েছে। সেই 6টি ভাগের মধ্যে প্রত্যেকটা দিন একটা করে পার্ট আমি নিয়ে আসবো, এবং ভারতবর্ষের 6টি পার্টে আমাদের যে ভারতবর্ষের প্রাকৃতিক ভূগোলটা সেটা আমরা শেষ করব, এবং তার পরবর্তীকালে আস্তে আস্তে আঞ্চলিক, তারপরে অন্যান্য ক্লাসগুলো কিন্তু আমরা করাবো। তো আজকের মতো এটুকুই ছিল। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এই কারণের জন্য তোমরা নাহলে কিন্তু ভালো ভালো কন্টেন্ট কিন্তু মিস করে যাবে। আমি তোমাদের জন্য প্রত্যেকটা দিন ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসি। আমার পিডিএফ লেখা যাই হোক না কেন, কন্টেন্ট কিন্তু সলিড থাকে, যেটা তোমাদের পরীক্ষার জন্য এবং যা তোমাদের জ্ঞানের জন্য কিন্তু পারফেক্ট। ওকে, তো আবার দেখা হচ্ছে নেক্সট ডে, নেক্সট কোনো একটা ক্লাস নিয়ে। আজকের মতো এইটুকু। ওকে, টাটা।